নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। ধর্মতলা থেকে হচ্ছে ডেকে নিয়ে আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে। আজ আমি বুক চিতিয়ে চোখে চোখ রেখে প্রশ্ন করব, এ বাংলায় হচ্ছে ডেকে হিঙ্গলগঞ্জ, বীরভূম, বর্ধমান, দুর্গাপুর, একের পর এক ঘটনা। বিরোধীরা প্রশ্ন করছেন গণতন্ত্র কোথায়? একের পর এক জায়গায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ করছে বিজেপি। জাতীয় মানবাধিকার কমিশন বলছে তাদের রিপোর্টে কাঠগড়ায় তুলছে শাসক দলের একাধিক নেতা মন্ত্রীর নাম। এ বাংলায় হচ্ছেটা কি? গণতন্ত্র কোথায়? একের পর এক প্রশ্ন করবো এবং রাজনৈতিক নেতৃত্ব যারা থাকবেন তাদের চোখে চোখ রেখে প্রশ্ন করবো। কিন্তু প্রথমে দেখে নেব বিশেষ রিপোর্ট। মহিষদা খড়গপুরের পর এবার হিঙ্গলগঞ্জ, হুমকির পোস্টার। বিজেপি নেতাকে বিজেপি ছাড়ার নিদান, না ছাড়লে তাকে নিয়ে হবে খেলা। সেখানে আরও লেখা 2018 সালের মতো ঘর ছাড়া নয়, এবার হবে দেশ ছাড়া। পুলিশকে যা বলবো তাই শুনবে। পোস্টারের নিচে লেখা হিঙ্গলগঞ্জ আঞ্চলিক তৃণমূল। আতঙ্কে হিঙ্গলগঞ্জের বিজেপির মণ্ডল সভাপতি সৌমেন নায়েক। সকালবেলা ঘুম থেকে উঠে আমি তখন বাইরে বেরিয়েছি। বাইরে দেওয়ালের গায়ে দুখানা নোটিশ টানানো আছে। কাউন্টিং এজেন্ট যখন নিয়েছিলাম, আমার বাড়ির থেকে ফোন করে বললো যে এরকম বাড়িতে পোস্টার ছেড়ে দিয়েছে এবং ইট খোয়া মারছে, অ্যাডভেস্টার ভেঙে গেছে, তো বাড়ি আসতে হবে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার স্থানীয় তৃণমূল নেতৃত্বের। রাজ্যে চলছে গুন্ডারাজ, এই ঘটনায় মন্তব্য বিজেপি সাংসদ অর্জুন সিং এর। কোথাও পোস্টার পড়ছে, কোথাও ফরমান জারি হচ্ছে, কোথাও ফাতোয়া জারি হচ্ছে, কোথাও বলা হচ্ছে কি গঙ্গা জলে চান করে আসো, কোথাও মেলা করে তৃণমূল জয়েন করতে হবে, কোথাও মাইকে প্রচার করে তৃণমূলে জয়েন করতে হবে, নালে খাওয়া দেবো না, জল দেবো না, লাইন কেটে দেবো, অসংখ্য। ভোট পরবর্তী হিংসা সন্ত্রাস নিয়ে ইতিমধ্যেই শাসক দলকে কাঠগড়ায় তুলেছে জাতীয় মানবাধিকার কমিশন। মুখ্যমন্ত্রীর আশ্বাস, হিংসা সন্ত্রাস থামাতে তৎপর সরকার। কিন্তু বাস্তব কেন বারংবার হিংসা সন্ত্রাস নিয়ে অভিযোগের আঙুল উঠছে শাসক দলের দিকে? কেন বারংবার হুমকির পোস্টার মাইকিংয়ে হত্যা হচ্ছে গণতন্ত্র? প্রশ্ন বিরোধীদের। অর্ণব ব্রহ্মের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ভোট পরবর্তী হিংসা নিয়ে ইতিমধ্যেই জাতীয় মানবাধিকার কমিশন কাঠগড়ায় তুলেছে শাসক দলের একাধিক নেতা মন্ত্রীকে। মুখ্যমন্ত্রী বলছেন সরকার তৎপরতার সঙ্গে ভোট পরবর্তী হিংসা থামাতে তৎপর সরকার। কিন্তু তারপরেও বারংবার ভোট পরবর্তী হিংসা এখনো কেন বাংলায় অব্যাহত? আজ বুক চিতিয়ে চোখে চোখ রেখে প্রশ্ন করব, কেন বারে শাসক দলের দিকে অভিযোগের আঙুল তুলছে? কোথায় গাফিলতি? কার দায়বদ্ধতা? আমার সঙ্গে যারা রয়েছেন পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন বিজেপি থেকে অঙ্কন, তৃণমূল থেকে রয়েছেন মানুষ সেন চৌধুরী এবং তৃণমূল থেকে আরো এক ভাই আমার সঙ্গে রয়েছেন। আমি অবশ্যই পরিচয় করে দেবো। আমি কিন্তু মানুষদার কাছে সরাসরি যাব। মানুষদা, আপনি আমাকে বলুন, একটা কথা বলুন। মুখ্যমন্ত্রী বলছেন কোনো ভোট পরবর্তী হিংসা হয়নি। জাতীয় মানবাধিকার কমিশন রিপোর্ট দিচ্ছে একাধিক নেতা মন্ত্রীর নাম রয়েছে সেই তালিকায়, কেন? দেখুন, আপনাদেরকে আমরা বারবার বলেছি যে এর আগেও আপনার দর্শকদের বলেছি যে দুজনের ছলের অভাব হয় না। এখানে কোনো ভোট পরবর্তী হিংসা হয়নি, এখানে কোনো সন্ত্রাসের বাতাবরণ নেই। এটা পশ্চিমবঙ্গ সরকার, মহামাটি মানুষের সরকার, মানুষের স্বার্থে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে। সুতরাং কেউ তো অ্যালিগেশন দিতেই পারে। আমি তো বলতে পারি যে আর বাংলা আমার পকেটের টাকা দিয়ে চলে গেছে। মানুষদা, আমি শুভমের কাছে যাবো। শুভম তৃণমূল থেকে রয়েছে। আমি শুভমের কাছে এক মিনিট আমি বলি। আমি 1 মিনিট বলবো, মানে আপনাকে চুপ করে যেতে হবে তো। চুপ করুন প্লিজ। আমি শুভমের কাছে যাব। আমি কিন্তু মানুষদাকে একটা জিজ্ঞাসা করবো। মানুষদা, আপনাকে যদি আজ অঙ্কন এখানে মারে, আপনি প্রথম অঙ্কনকে থামাবেন, আত্মরক্ষা করবেন, না ফোনে ছবি তুলবেন? প্রথম কথাটা বারবারই আপনাদেরকে বলছি, দুর্জনের ছলের অভাব হয় না। আমি জিজ্ঞাসা করেছি মানুষদা, আমি টপিকে উত্তর না পেলে আপনার উত্তর নেব না প্লিজ। বলছি, অঙ্কন যদি আমাকে মারে, আমি আগে ওকে থামাবো,
ছবি তোলা একদমই একদমই ব্রাত্য বসু বলেছিলেন হিংসার ছবি কোথায়, যাদের মারা হচ্ছে তারা কেন ফোনে ছবি তুলছেন না। তৃণমূল নেতা মানস সেন চৌধুরীকে আমি জিজ্ঞাসা করলাম, তিনিও বললেন আগে আত্মরক্ষা তারপর ছবি। এই জিনিসটা কি ব্রাত্য বসু জানেন না? আজ প্রশ্ন তুললাম এই ধর্মতলায় দাঁড়িয়ে। আমি অঙ্কনের কাছে যাব। অঙ্কন, আগে যদি আজ মানুষদা তোমায় মারে, তুমি আগে ছবি তুলবে না আত্মরক্ষা করবে? মানবাধিকার কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, একাধিক নেতা মন্ত্রীর নাম কালকে প্রকাশ্যে এসেছে। আজও আমরা দেখেছি, আজও আমরা কি দেখলাম দুর্গাপুর, বীরভূম, হিঙ্গলগঞ্জে পোস্টার দেওয়া হয়েছে। হিঙ্গলগঞ্জে বলা হচ্ছে পুলিশ আমাদের সঙ্গে আছে, পুলিশ কিছু করবে না, ফুটবল খেলা হবে। না, যে হিংসার বাতাবরণ পশ্চিমবঙ্গের বুকে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন পরবর্তী সময়কালে, জাতীয় মানবাধিকার কমিশন বলুন কিংবা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সর্বত্রই সবাই বলছে যে পশ্চিমবঙ্গে যে নির্বাচন পরবর্তী সময়কালে হিংসা হচ্ছে সেটাকে নজরআন্দাজ করা যায় না। কিন্তু তৃণমূল কংগ্রেস বারংবার করে বলছে কোনো সন্ত্রাস নেই। 43 জন মানুষকে আমরা খুন হতে দেখলাম, আমরা শয়ে নারীকে ধর্ষিতা হতে দেখলাম। এনারা কিছুদিন পরে 21শে জুলাই শহীদ দিবস ঘোষণা করবেন, শহীদ দিবস পালন করবেন। কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের শাসন আমলে এত নির্বাচনী পরবর্তী সময়কালে, নির্বাচনের পূর্ববর্তী সময়কালে সন্ত্রাস হয়েছে। যদি বিজেপি শহীদ দিবস পালন করতে নামে, পশ্চিমবঙ্গের বুকে প্রত্যেকটা দিন এক একটা করে শহীদ দিবস হবে, কারণ একের পর এক জায়গায় আমরা একদম গৌরব ভাটিয়া এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী তারা ঠিক কি বলছেন ভোট পরবর্তী হিংসা নিয়ে। যখন জাতীয় মানবাধিকার কমিশন রিপোর্ট জমা দিয়েছে, তখন গৌরব ভাটিয়া সরাসরি অভিযোগ তুলছে শাসক দলের দিকে, মুখ্যমন্ত্রীর দিকে। আর মুখ্যমন্ত্রী বলছেন এ রাজ্যে ভোট পরবর্তী হিংসা হয়নি। দেখুন, we are the government. We have to give our opinion also. And court gave us time also for that. I think they will give us time, or they have given the time for affidavit or something. So before that, how they leaked all the news, what they have submitted in the court, if it is not political vendetta, only to malign the people of Bengal because they have lost the election. That's why this is their political vendetta. जल्द से जल्द ये सीबीआई या एसआईटी का गठन होना चाहिए और बिल्कुल उचित होगा, न्यायसंगत होगा कि जब मामले की विवेचना हो जाए उसके बाद जो ट्रायल हो वो भी फास्ट ट्रैक पे हो। यह सिफारिश इस रिपोर्ट में भी है और इसका समर्थन हम लोग भी करते हैं। ये रिपोर्ट ये भी कहती है कि प्रोसिक्यूट करने के लिए पब्लिक प्रोसिक्यूटर्स की एक स्पेशल टीम बनाई जाए जो कि पश्चिम बंगाल की सरकार के दबाव में कार्य ना करे। জাতীয় মানবাধিকার কমিশন কাদের নাম উল্লেখ করেছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে, সেটা আমরা দেখাচ্ছি, স্ক্রিনে দেখাবো। এবং আমি শুভমের কাছে আসার চেষ্টা করবো। শুভম, আমাকে একটা কথা বলো, যারা মার খাচ্ছে, যারা মারা যাচ্ছে, তারা এ রাজ্যবাসী, বাঙালি, বাংলার মানুষ, এটা ভুলে যাচ্ছে কেন তৃণমূল কংগ্রেস? বলছেন প্রীতম দা। দেখুন, বিজেপির এখন কিরম অবস্থা জানেন তো? অনুপম রায়ের একটা গান ছিল, যদি এক মুহূর্তের জন্যও আমায় চাও সেটাই সত্যি। এখন বিজেপির এমন অবস্থা হয়েছে, এখন বিজেপি গানটা ধরেছে, যদি এক মুহূর্তের জন্যও ফুটেজ দাও সেটাই সত্যি। এখন সিপিএম এর হাড়মাতগুলো বিজেপিতে ঢুকেছে, এখন সেখানে গিয়ে এখন কি বলছে, মুন্ডু কাটার পোস্টার লাগানো হচ্ছে। এগুলো বিজেপি কিচ্ছু না, মিথ্যা পোস্টার দিচ্ছে, নিজেরাই নিজেদের মারার জন্য পোস্টার দিচ্ছে, শুধু ফুটেজ খাওয়ার জন্য। পোস্টারের কথা ছেড়ে দিলাম, রাজনৈতিকভাবে পোস্টারের কথা ছেড়ে দিলাম। শুভম, আমাকে বলো, এতজন মানুষ মারা গেছে, জাতীয় মানবাধিকার কমিশন এলো, এতগুলো ঘটনা, এতগুলো কেস যেসব পুলিশ নেয়নি সেগুলো শুনলো, তারা সবকটাই মিথ্যে। তুমি যদি বলো আজ সবকটাই মিথ্যে, আমি তোমার কথাটাই ধরে নেবো। বলো, মানবাধিকার কমিশন এনএইচআরসির ওটা তদন্ত হয়েছে, ওটা তো বিজেপির পার্টি। তুমি যাবে মানবাধিকার কমিশনের সঙ্গে যাবে তুমি যাবে? ব্যারাকপুরের ঘটনা আমি আসবো প্রীতম দত্তের কাছে। জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত এটা হয়নি বলছে। এক মিনিট শুভম, আমি তোমায় বলতে দিয়েছি, মানুষটা বলতে দিয়েছি। শোন তো, এই ছবিটা কাইন্ডলি
আমরা ক্যামেরার মাধ্যম দিয়ে দেখাতে চাইছি আজকের ঘটনা। একটু আগে বিজেপি করার জন্য এই মেয়েটি কেমন লাঞ্ছিত করেছে ওখানকার যাদবপুরের তৃণমূলের পার্টি অফিসে কিছু লোকজন গিয়ে চুল ফুল কেটে দেওয়া হয়েছে। আমরা সুমোটো তদন্ত চাইছি, এনআরএইচএস কাছে এটাও দেব। এই মেয়েটি আজকে গলাটা রেল লাইনে দিয়ে আত্মহত্যা করেছে। আজকে এই অবস্থা পশ্চিমবঙ্গে, আজকে এই অবস্থা শুধু বিজেপি করার দায়। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে থেকে শুরু করে গতকাল আমরা শুধু সাধারণত ডেপুটেশন দিতে গেছিলাম, শুধু আমি গাড়ি থেকে নেমেছি, নেবার সাথে সাথে আমাকে পুলিশ মানে মারতে মারতে ধাক্কা দিতে। আমি দেখাবো সেই ছবিটা যদি সম্ভব হয়। আমার স্ট্রং পিসিআর এবং স্ট্রং ডেস্ক প্রডিউসারকে আমি অনুরোধ করব সেই ছবি দেখানোর জন্য। আমরা সেই ছবি দেখাচ্ছি প্লিজ ইউটিউব স্ট্রিমিং। আজকে দেখলাম যে গতকাল আমাদের যেভাবে মারতে মারতে নিয়ে গেল, এর অভূতপূর্ব পুলিশ যারা জঙ্গিদের ধরতে পারে না, যারা জঙ্গিদের আশ্রয়স্থল হয়ে গেছে কিন্তু কিছু করতে পারে না। মানুষটা কি বলবে? কি বলবে? মারতে মারতে শুয়ে দিয়েছে, তো কোলে করে তুলছে মানুষটা আমার একটা প্রশ্ন। এক মিনিট, আমি বাংলার মানুষের সামনে মানুষটাকে একটা প্রশ্ন করতে চাই। মানুষটা, আমাদের রাজ্যে করোনা আছে কি নেই? আমাদের রাজ্যে করোনার যে ভয়াবহতা সংক্রমিত করার যে প্রচেষ্টা হয়েছিল, আমরা আমাদের মুখ্যমন্ত্রী অনেক বুদ্ধি খরচ করে করোনা সংক্রমণকে রুখতে পারে। কেউ বলবে না, আমি প্লিজ আমি পরিষ্কার করি। এক মিনিট, রাজ্যে করোনা আছে কি নেই তা জনগণ ভালোভাবে জানেন। আমি দুটো ছবি তুলে ধরতে চাই। মানুষটা বললেন কালকের ছবি, আমরা ব্যারাকপুরের ঘটনায় অবশ্যই যাব, কিন্তু তার আগে আমি দুটো ঘটনা তুলে ধরতে চাই। এক, কাল যারা প্রতিবাদে নেমেছিলেন ভুয়ো ভ্যাকসিনের প্রতিবাদে, তাদের প্রতিবাদ শুরুর আগেই, বিজেপির প্রতিবাদ শুরুর আগে টানতে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল। এক, দ্বিতীয়, পেট্রোল মূল্য বৃদ্ধির প্রতিবাদে যারা রাস্তায় নেমেছিলেন অর্থাৎ শাসক দল, তাদের ছবিটা কি ছিল আমরা দিনভর দেখিয়েছি, আপনারা জানেন। যদি রাজ্যে করোনা থাকে, করোনা বিধি লঙ্ঘনের জন্য যদি বিক্ষোভ প্রতিবাদ করতে না পারে এ রাজ্যের মানুষ, তাহলে দুই ছবি কেন? এক, দ্বিতীয়ত, যদি করোনা না থাকে তাহলে 7টা বিধানসভায় উপনির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেস দিল্লি পর্যন্ত ছুটে যাচ্ছে কেন? আমি এই দুটো প্রশ্ন করতে চাই। আসবো আলোচনায়। এই মুহূর্তে ভাটপাড়ার ছবি দেখাচ্ছি যেখানে দোকান ভাঙচুর করা হয়েছে। আমি আসবো অঙ্কনের কাছে, তারপর আমি মানুষটার কাছে আসবো। মানুষটা, আপনি আমাকে বলুন এই ছবিগুলো কেন বারবার বিপরীত? আপনারা বিরোধিতা করেছিলেন, আপনারা তখন বলেছিলেন বদলা নয়, বদল চাই। সত্যি কি বদল এসেছে? এখনো তো বলছি আমরা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করি না। তাহলে এগুলো কারা করছে? বলতে দিন, অ্যারেস্ট করুন, আপনাদের হাতে পুলিশ। বলছি আমরা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করি না। আর এই যে যেটা করেছে না, এরা নিজেরা ভয়ে পালিয়েছে। আমাকে বলবার সময় কেউ যেন ইন্টারাপ্ট না করে, আপনার কথাকে সম্মান দিয়ে আমরা এদের সমস্ত বাজে ভেক কথাবার্তাও কিন্তু আমরা কোনো রকম ইন্টারফেয়ার করিনি। মানে যারা খুন হয়ে গেছে তারা নিজেরাই মরে গেছে, মারা গেছে, আত্মঘাতী হয়েছে। বলতে দিন কেউ মরে, তৃণমূল কংগ্রেস মেরেছে। আজকে যে মানবাধিকার কমিশনের কথা বলছেন, আপনারা সিআইডি তদন্তের দাবি করুন, সিআইডি তদন্ত। আপনাদেরকে বলে দিই, মানবাধিকার এই যে আমার ছোট ভাই যা বললো, এরা অলরেডি বিজেপি পার্টি অফিস থেকে অমিত শাহ একটা জোতা ধরিয়ে দিয়ে আমি অঙ্কনের কাছে যাবো। মানে কি দুর্ভাগ্যজনক দেখুন যে একটা প্রতিষ্ঠান রয়েছে সিবিআই, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, এ সব কিছু সবাই বিজেপি, সব কিছু সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট নিজে বলছে যে নির্বাচন পরবর্তী সময়কালে যে সন্ত্রাস হয়েছে তাকে অস্বীকার করা যায় না। আমরা দেখলাম একের পর এক জায়গায়। আরে বাবা, আপনি জানি না এই মুহূর্তে সাংবাদিক বৈঠকে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ঠিক কি বলছেন শুনবো। মহোদয় তার প্রয়াণ হয়েছে, তার বিদেয়ী আত্মাকে সম্মান জানাই এবং তার পরিবারের প্রতি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করি। আপনারা জানেন যে এনএইচআরসির যে 3000 পৃষ্ঠার রিপোর্ট, এটা শুধুমাত্র বাংলার মধ্যে চর্চার বিষয় নয়, এটা এখন ভারতবর্ষে চর্চার বিষয় হয়েছে।
আজকে দুপুরে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে মুখপাত্র গৌরব ভাটিয়া এ সম্পর্কে সাংবাদিক সম্মেলন করে আমাদের দলের ন্যাশনাল লেভেলে যে স্ট্যান্ড এবং এই এনএইচআরসি রিপোর্টের যে অবজারভেশন সেটা জানিয়েছেন। আমি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে এই এনএইচআরসি রিপোর্টকে প্রথমত স্বাগত জানাই। তবে আমি মাননীয় সৌমিক ভট্টাচার্যের কথার সঙ্গে একদম একমত। এই রিপোর্টে যা এসেছে এই হিমশৈলের চূড়া মাত্র। এর থেকে ভয়ঙ্কর অবস্থা পশ্চিমবঙ্গে আছে। আজকে শুধু 4টি জায়গায় নয়, অন্তত 10টি জায়গাতে নানা ধরনের ঘটনা ঘটেছে। তার মধ্যে বোলপুরে মিড ডে মিল আনতে গেছিল একটি ঘরছাড়া পরিবার পুলিশের সাহায্যে ফিরে। সেই পরিবারের ছাত্রীর কাছ থেকে মিড ডে মিলটাও কেড়ে নেওয়া হয়েছে। তার পরিবার আজকে জেলা শাসকের কাছে তার মা এবং ছোট্ট ছাত্রীটি দ্বারস্থ হয়েছে। এই অমানবিক, নারকীয়, পৈশাচিক ঘটনার নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা বাসনা তৃণমূল কংগ্রেস পরিচালিত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চায় না। আমি যে কথা আপনাদের কাছে তুলে ধরতে চাই, প্রায় 6,500 মতো অভিযোগ বিভিন্ন কমিশন, এসসি কমিশন থেকে শুরু করে, এবং 2,500 মতো এফআইআর সব মিলিয়ে, যেটা শ্রমিকদা বলেছেন 6,500 মতো অভিযোগ নথিভুক্ত হয়েছিল। এই রিপোর্টটা 2000-এর মতো অভিযোগের ভিত্তিতেই এনএইচআরসির বিশেষ টিম দিতে পেরেছে, কারণ এত অল্প সময়ের মধ্যে তারা 6,500 কমপ্লেনকে খতিয়ে দেখা, তদন্ত করা, স্পটে যাওয়া, সাক্ষ্য গ্রহণ করা এই কাজ করতে পারেনি। তার মানে 6,500-এর মধ্যে 2000-এর মতো অভিযোগ খতিয়ে দেখে এই যদি রিপোর্ট হয়, বাকি 4,500 অভিযোগ খতিয়ে দেখে সাক্ষ্য প্রমাণ গ্রহণ করার পরে যে রিপোর্ট আসবে, স্বাধীনতার আগে ব্রিটিশদের অত্যাচারকেও অতিক্রম করে গেছে বলে প্রমাণ হবে। আমি পুলিশের ভূমিকা নিয়ে আপনাদের কাছে তুলে ধরতে চাই। প্রথমত, 18ই জুন মহামান্য অ্যাক্টিং চিফ জাস্টিসের নেতৃত্বে যে 5 ম্যান জাজেস, তাদের বেঞ্চ যে ইন্টারিম অর্ডার দিয়েছিলেন, তাতে ছিল অভিযোগগুলোকে এফআইআরে পরিণত করা। 95% করেননি। দ্বিতীয় ছিল রেশনের ব্যবস্থা করা। একটা ক্ষতিগ্রস্ত পরিবারকে বা ঘর ছাড়া হয়েছিল, ফিরে এসেছে এমন পরিবারকে রেশন দেওয়ার ব্যবস্থা করেছেন মহামান্য কলকাতা উচ্চ আদালতের নির্দেশে। তার প্রমাণ, নজির রাজ্য পুলিশ দেখাতে পারবেন। তৃতীয়ত, মেডিকেল, সেই মেডিকেল অ্যাসিস্ট্যান্সের যে প্রশ্ন ছিল, সেটাও কিন্তু কেউ মেডিকেল পেয়েছে বলে, যেহেতু ভারতীয় জনতা পার্টির কর্মী, সমর্থক, ভোটাররাই 100% প্রায় আক্রান্ত হয়েছে, আমাদের কাছে জানা নেই যে কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্স এই নির্দেশের পরে করেছে। এই রিপোর্টের সঙ্গে যে সংযোজিত রিপোর্ট, মূল রিপোর্টের সঙ্গে, তাতে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন দুষ্কৃতকারী এবং যাদের উস্কানিতে যাদের নেতৃত্ব হয়েছে নাম আছে, আমি ওগুলো নিয়ে আজকে বলতে চাই না, কিন্তু অতি অল্প সংখ্যক কয়েকজন পুলিশ সুপারের নামে বলা হয়েছে, 4-5 জন।
আমরা মনে করি এই সংখ্যাটা 10 থেকে 12 জন এসপি এবং কমিশনারেটের পুলিশ কমিশনার উচ্চ পর্যায়ের, তারা এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত। তারা ফোন পর্যন্ত ধরেননি। আমার দুবার ফোন ডিজি মিস্টার বীরেন্দ্র ধরেননি যখন ঘটনাগুলো ঘটছিল। যখন আমাকে এলওপি হিসেবে স্পিকার রেকগনাইজ করেছে, আমি হোয়াটসঅ্যাপ মেসেজ করে যখন ডিজিকে লিখলাম, অ্যাজ এ এলওপি of West Bengal Legislative Assembly, I want to talk to you. Please respond. তারপরে তিনি একটা হোয়াটসঅ্যাপে কল করলেন। অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতার ফোন যারা রিসিভ করে না, রেসপন্স করে না, ইতিবাচক কথাবার্তা বলে না, সেক্ষেত্রে সাধারণ অত্যাচারিত লোকেদের অবস্থাটা ওসি আইসিরা এসপিরা কি করেছেন সহজেই অনুমেয়। প্রায় শতাধিক থানার ওসি এবং আইসিরা পরিকল্পনা করে এই বিভৎস নারকীয় ঘটনায় নেতৃত্ব দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন, লুট করার ব্যবস্থা করে দিয়েছেন এবং পুলিশ দিয়ে রাস্তা ব্যারিকেড করে একটা মধ্যযুগীয় বর্বরতার পরিবেশ তৈরি করেছেন। তাই এই পুলিশ অফিসারদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি। আপনারা জানেন 2016 সালে সুপ্রিম কোর্টের তদানীন্তন চিফ জাস্টিস সম্মানীয় দীপক মিশ্র তিনি একটা নির্দেশ দিয়েছিলেন যে কোনো অভিযোগ এলে তাকে যদি এফআইআর করা হয় 72 ঘন্টার মধ্যে ওয়েবসাইটে তুলতে হবে। আশ্চর্যের বিষয়, পোস্ট পোল ভায়োলেন্সের একটাও অভিযোগ কোথাও পুলিশের ওয়েবসাইটে রাখা হয়নি। সমীর দা বলেছেন ডিজিপির যে রিপোর্ট হিউম্যান রাইটসের টিমকে দিয়েছেন তাতে 3% মাত্র গ্রেপ্তার হয়েছে। আমি জেলে থাকার কথাটাকে একটু কারেকশন করে বলতে চাই, এদের শতকরা 90 ভাগকে 3 দিনের মধ্যে বিএলও করিয়ে দেওয়া হয়েছে। উদাহরণ, হাওড়া জেলার বাগনানের মিঠুন চক্রবর্তী, যাকে দেখতে আমি উলবেড়িয়ার বেসরকারি হসপিটালে গেছিলাম, যিনি হাইকোর্টের নির্দেশে পুলিশের সাহায্যে বাড়ি ফিরেছিলেন, যার বাড়িতে এনএইচআরসির টিম গেছিল, সেই মিঠুন চক্রবর্তীকে নৃশংসভাবে ডান পা ডান হাত ভেঙে পঙ্গু করে দেওয়া হয়েছে। 4 জনকে গ্রেপ্তার করেছিলেন ওখানকার আইসি। সেখানে দেখা গেল 4 দিনের মাথায় চার্জশিট দিয়ে তাদেরকে বেল করিয়ে দেওয়া হয়েছে। আমরা পুলিশের যে ভূমিকা, পুলিশের যে একেবারে আইন না মেনে যে ভূমিকা তারা পালন করছেন, এই বিষয়গুলো গ্রেপ্তার 3%, তার মধ্যে 80%কে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেছেন। এই বিষয়গুলো সামনে আনা উচিত। পশ্চিমবঙ্গের পুলিশি ব্যবস্থাটা কেমন আপনারা সবাই জানেন, নতুন করে বলার নেই। হাওড়া গ্রামীণের এসপি, তার কাছে নিরপেক্ষতা কি করে আশা করেন? ওনার সহধর্মিণী হচ্ছেন তৃণমূল কংগ্রেসের নির্বাচিত বিধায়ক, যিনি দেবাঞ্জনকে নিয়ে ভুয়া ভ্যাকসিন বিতরণ করছিলেন। সব জায়গায় ছড়িয়ে আছে এমন। তাই আমরা এনএইচআরসি রিপোর্টকে যেমন আমাদের ন্যাশনাল লেভেলেও ওয়েলকাম করা হয়েছে, গতকাল এবং আজ আমাদের পার্টির চিফ স্পোক্স পার্সন তিনিও অন বিহাফ অফ দি স্টেট বিজেপি ওয়েলকাম করলেন। আমিও বিরোধী দলনেতা হিসেবে ওয়েলকাম করে বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা রেখে পশ্চিমবাংলায় ভেঙে পড়া সাংবিধানিক ব্যবস্থা
এটা পুনরুদ্ধার করার লক্ষ্যে মহামান্য কলকাতা উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন, এইটুকু আমি আশা করব। এবং 18 জুনের যে ইন্টারিম অর্ডার, তার ইমপ্লিমেন্টেশন পার্টে পুলিশ যে ত্রুটি করেছে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ এবং বাকি রেকমেন্ডেশন সহ পেন্ডিং সমস্ত অভিযোগগুলি পূর্ণাঙ্গ তদন্ত করে নিরপেক্ষভাবে পশ্চিমবঙ্গের বাইরে প্রত্যেকটা কেসের তদন্ত এবং দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, এটা করা উচিত বলে মনে হয়েছে। কালকে পশ্চিমবাংলার বিশেষ করে সনাতনীদের উপরে যে অত্যাচার, নরসংহার, তার নেতৃত্ব দেওয়া মুখ্যমন্ত্রী, যিনি ভোটের আগেই বলেছিলেন যে কয়েকদিন তো মাত্র আধা সামরিক বাহিনী থাকবে, তারপরে কি হবে, ওনার দুধেল গাইরা বলেছিল খেলা হবে। তিনি এই রিপোর্টকে নিয়ে অনেক কথাবার্তা কালকে বলেছেন, ওনার দলের নেতারা অনেক কথাবার্তা বলছেন। আমরা আশা করব কলকাতা উচ্চ আদালতের নির্দেশে এনএইচআরসির যে উচ্চ পর্যায়ের টিম, তারা রিপোর্টের শুরুতে বলেছেন পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। এই অবজারভেশন তৃণমূল নয়, বিজেপি নয়, সিপিএম নয়, কংগ্রেস নয়, যারা বাংলায় পড়ে পড়ে মার খাচ্ছেন, যারা প্রতিনিয়ত মার খাচ্ছেন, ঘর পুড়ছে, তারা বাংলার মানুষ। এটা কি ভুলে যাচ্ছেন? বাংলার অভিভাবক প্রশ্ন করছে বিশিষ্টজনেরা। আর আমি প্রশ্ন করবো শুভম, আমার কাছে একটা প্রশ্ন, যে মার খাচ্ছে, যিনি মারা যাচ্ছেন, যার ঘর পুড়ছে, যার দোকান পুড়ছে, সর্বোপরি তিনি তো একজন বাঙালি, সর্বোপরি তিনি তো একজন ভারতবাসী। কেন মানুষে আজও বিভেদ? আজকের দিনে দাঁড়িয়ে কেন রাজনীতি ঢুকে গেছে রন্ধে রন্ধে? পেট্রোল আর ডিজেলের দাম যেমন চচ্চড় করে বাড়ছে, তেমনই বাড়ছে বিজেপির ঢপের কেস। প্রীতম, তো তোমার মনে আছে হালি শহরের সৈকত ভাওয়াল মারা গেছিল, বিজেপির কর্মী, কিন্তু একজন বিজেপির নেতা, একজন রাজ্য বিজেপি, কেন্দ্রীয় বিজেপির নেতা, যারা কিনা রোজ পশ্চিমবঙ্গে হত্যা দিয়ে পড়ে থাকতো, একজনও দেখা যায়নি। তাদের পাশে দাঁড়িয়েছিল পার্থ ভৌমিক, তাদের পাশে দাঁড়িয়েছিল অর্জুন সিং, তখনকার নেতা। তোমরা ছিলে না। প্রত্যেককে দেখা গেছিল, ওখানে স্থানীয় সাংসদকে দেখা গেছিল। বিজেপির যিনি স্থানীয় বিধায়ক ছিলেন তিনিও গেছিলেন, সকলে গেছে। আরে বাবা, বিজেপি পুরো দলটাই মিথ্যাচার চলবে না, বাংলায় বাঙালিকে বাঁচতে হবে। আমি তৃণমূল কংগ্রেস সেই জন্য হাত জড়ো করে বলছি, বাঙালিকে বাঁচাও, বাংলাকে বাঁচাও। 2,28 লক্ষ মানুষ, তাদের কোনো অন্যায় নেই, তাদেরকে বাঁচাও। মানুষের জীবনের দাম দাও, মানুষের জীবনের দাম দাও, বাঙালিকে বাঁচাতে দাও। বাঙালির বাঁচার অধিকার আছে, বাংলা নিজের মেয়েকে চায়। তোমরা বলেছ বাঙালি নিজের সন্তানদের, ছেলে মেয়েদের বাঁচতে চায়, তোমরা বাঁচতে দাও, তোমরা বাঁচতে দাও। হাজারে হাজারে মানুষ মারা যাচ্ছে, তোমাদের কাছে অনুরোধ করছি বাঁচতে দাও। এই সন্ত্রাস বাংলায় চলতে পারে না, এই সন্ত্রাস বাংলায় চলতে পারে না, সকলে দালাল হতে পারে না, সবাই এইভাবে অত্যাচার করতে পারে না। এই নাটক বাংলার লোক নেবে না। আরে বাবা, শুয়ে পড়তে বলো, বাংলার লোক কোন নাটক শুয়ে পড়তে বলো। বাঙালি বুঝিয়ে দিয়েছে, বাঙালি বুঝিয়ে দিয়েছে, বাংলাতে কিছু হবে না। এই নাটক চলবে না, এই নাটক মানুষ খাবে না, এই নাটকে অস্কার হতে পারে। বাঁচার কি অধিকার নেই মানুষের? আজ প্রশ্ন করছে অঙ্কন। আজ সত্যি অঙ্কনের পাশে দাঁড়িয়ে প্রশ্ন করতে ইচ্ছা হচ্ছে, সত্যিই মানুষের কি বাঁচার অধিকার নেই?
মানুষ মানুষের জন্য লজ্জা পাবে, মানুষ মানুষের জন্য চোখ ঘুরিয়ে নেবে, মানুষ মানুষের জন্য তো কষ্ট পাবে, পাশে দাঁড়াবে, কাঁধে কাঁধ মিলিয়ে বলবে সর্বোপরি আমরা মানুষ, সর্বোপরি আমরা প্রতিবেশী, সর্বোপরি আমরা বাঙালি, সর্বোপরি আমরা ভারতবাসী। এই কথাটা, এই কালচারটা আজ বাংলায় নেই কেন বলুন তো? যে বাংলা রবীন্দ্রনাথের বাংলা, যে বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা, যে বাংলা মাতঙ্গিনীর বাংলা, যে বাংলা ক্ষুদিরামের বাংলা, সেই বাংলা, যে বাংলা নেতাজি সুভাষচন্দ্র বোসের বাংলা, সেই বাংলায় দাঁড়িয়ে আজ বাঙালি, আজ বঙ্গবাসী কেন লাঞ্ছিত? কেন কেন এই প্রশ্নটা করলাম। অবশ্যই বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন হচ্ছেটাকে। ফিরে এলাম বিরতির পর ফিরে এসে যে খবরে নজর রাখতে হচ্ছে, উপনির্বাচনের প্রস্তুতি শুরু করলো রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যে 5 জেলার জেলা শাসকের কাছে সমস্ত তথ্য চেয়ে পাঠানো হলো। এবার উপনির্বাচনের প্রস্তুতি শুরু করলো রাজ্য। 5 জেলার জেলা শাসককে নির্বাচনী প্রস্তুত শুরু করার নির্দেশ, ইভিএম ভিভিপ্যাট পরীক্ষা করার নির্দেশ দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। আরও একবার জানিয়ে রাখবো, এবার উপনির্বাচনের প্রস্তুতি শুরু করলো রাজ্য। 5 জেলার জেলা শাসককে নির্বাচনী প্রস্তুতি শুরু করার নির্দেশ, ইভিএম ভিভিপ্যাট পরীক্ষা করার নির্দেশ দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। একটা বিস্তারিত তথ্য জানবো, আমাদের সঙ্গে অনুপম থাকবে আমাদের প্রতিনিধি। কিন্তু তার আগে আমি একটু রিয়াকশন নেওয়ার চেষ্টা করি তৃণমূল বিজেপির থেকে। আমি তৃণমূল বিজেপির থেকে একটু রিয়াকশন নেওয়ার চেষ্টা করি। আমি আসবো অনুপমের কাছে। উপনির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করলো রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যে 5 জেলায় উপনির্বাচনের জন্য সমস্ত জেলা শাসককে ভিভিপ্যাট ইভিএম ক্ষতি দেখতে বলা হলো। না দেখুন, রাজ্য নির্বাচনী কমিশনের আন্ডারে তো এই নির্বাচনটা পড়ে না। এই নির্বাচন পড়বে দেশের নির্বাচনী কমিশনের ওপর। ওখান থেকে যদি কোনো অফিসিয়াল নির্দেশ আসে তাহলেই হয়তো কিছু হয়েছে, সে নিয়ে আমার কোনো মন্তব্য করার নেই। এটা কনস্টিটিউশনাল ডিসিশন, কনস্টিটিউশনাল মতো চলবে। কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গে কনস্টিটিউশনাল চলছে না, যেটা গতকাল হাইকোর্টে এনএচআরসি রিপোর্টে আমরা দেখেছি। আমি আপনাদেরকে বারবার বলছি যে রাজ্য নয়, নির্বাচন কমিশনের উপরে আমাদের আস্থা আছে। আমাদের একটা প্রতিনিধি দল গেছিলেন, দেখা করেছেন, আমাদের বক্তব্য জানিয়েছেন এবং আমাদের বক্তব্য শুনে তারাও নিশ্চয়ই আশ্বস্ত হয়েছেন। তারপরেই এই পদক্ষেপ। আমরা নির্বাচন কমিশনের এই সদর্থক পদক্ষেপকে স্বাগত জানাই। ভুলে গিয়েছিলেন। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম। আমার সঙ্গে রয়েছে অনুপম। আবারও জানিয়ে রাখবো রাজ্য শুরু করলো প্রস্তুতি উপনির্বাচনের। ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশন 5 জেলার জেলা শাসককে সমস্ত ভিভিপ্যাট পরীক্ষা করার নির্দেশ দেওয়া হচ্ছে। ভিভিপ্যাট পরীক্ষা করার নির্দেশ দেওয়া হচ্ছে। আমি একটু প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করি অঙ্কনের থেকে। অঙ্কন, আমি আসবো অনুপমের কাছে আসবো। অনুপম কি তথ্য উঠে আসছে? ইতিমধ্যে প্রস্তুতি শুরু করলো রাজ্য নির্বাচন কমিশন। অনুপম। একদমই তাই, নির্বাচন কমিশনের একটা বিজ্ঞপ্তি আমরা এই মুহূর্তে পেয়েছি। এই মুহূর্তে একটা নোটিফিকেশনের কপি আমরা পেয়েছি। সেই নোটিফিকেশনের কপিটা সবার আগে দেখাবো এবং এই নোটিফিকেশনের মাধ্যমে গোটা বিষয়টা একটু বলবো। এই যে নোটিফিকেশনের কপি আমরা দেখতে পাচ্ছি, সেখানে নোটিফাইড করছেন আরিজ আফতাব, যিনি চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল। তিনি সাবজেক্টে লিখছেন ফার্স্ট লেভেল চেকিং ইভিএম ভিভিপ্যাট বাই ইলেকশন ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি 2021 রিগার্ডিং। এখানে 5টি জেলার জেলা শাসকের কাছে নির্দেশ পাঠানো হচ্ছে, যার মধ্যে রয়েছে কোচবিহার, কলকাতা সাউথ, কলকাতা নর্থ 24 পরগনা এবং নদিয়া। এই 5টি জেলার জেলা শাসকের কাছে ইতিমধ্যেই নির্দেশিকা পৌঁছে গিয়েছে। সেই নির্দেশিকায় বলা হচ্ছে যে প্রাথমিকভাবে একটা নির্বাচন করতে গেলে যে ধরনের প্রস্তুতি নির্বাচন কমিশনকে নিতে হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে ইভিএম কতগুলো আছে, সেই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সে কতগুলো বুথ আছে, কতগুলো প্রিমিসেস আছে, কত ইভিএম প্রয়োজন, তার একটা তালিকা তৈরি করা এবং সেই ইভিএম ভিভিপ্যাট এবং ফাস্ট পোলিং চেকিং, এই সবটা নির্বাচন কমিশনকে তৈরি রাখতে হয়।
নির্বাচন কমিশনের যে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর রয়েছে পশ্চিমবাংলায়, সেই দপ্তর থেকে আরিজ আফতাব, যিনি মুখ্য নির্বাচন আধিকারিক, তিনি এই বিজ্ঞপ্তি, এই নোটিফিকেশান সমস্ত জেলার, যে 5টি জেলায় এই মুহূর্তে ভোট হবে, এই 5টি জেলার জেলা শাসকদের কাছে পাঠিয়ে দিয়েছেন এবং তৈরি থাকতে বলেছেন। আর এইখানে তোমাকে মনে রাখতে হবে যে এরা শুধুমাত্র তৈরি থাকতে পারেন, কিন্তু নির্দেশ আসবে দিল্লি নির্বাচন কমিশনের কাছ থেকে। দিল্লি নির্বাচন কমিশনের কাছ থেকে নির্দেশ আসলে সেই উপনির্বাচন নিয়ে তৃণমূল বিজেপি তারাও বা কি বলছেন সেই প্রতিক্রিয়া নেওয়ার অবশ্যই আমরা চেষ্টা করবো। এখন সময় একটা বিরতির পর ফিরে আসছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। যে বাংলায় মেয়েদের জন্য একাধিক প্রকল্প রয়েছে, কন্যাশ্রী, রূপশ্রী, সেই বাংলায় অ্যাসিড আক্রান্ত হলেন এক তরুণী। নদিয়ার ঘটনা। কেন এত আন্দোলন, এত আইনি লড়াইয়ের পরও এখনো পর্যন্ত রাশ টানা যাচ্ছে না এই ধরনের ঘৃণ্য অপরাধের? এই সব কিছুর প্রশ্নের উত্তর খুঁজবো আমি, স্বর্ণালী, ঠিক আজ সন্ধে 6:57 সোজাসুজি স্বর্ণালীতে। যে খবরে নজর রাখতে হচ্ছে, বিধানসভার লেবার মিহির গোস্বামীর জায়গায় সুদীপ্ত রায়, মিহির গোস্বামীর জায়গায় সুদীপ্ত রায়। যে খবরে নজর রাখতে হচ্ছে, 26শে জুলাই থেকে স্ট্যান্ডিং কমিটির বৈঠক, 26শে জুলাই থেকে স্ট্যান্ডিং কমিটির বৈঠক। বিধানসভার লেবার কমিটিতে মনোজ টিক্কার জায়গায় মদন মিত্র, মিহির গোস্বামীর জায়গায় সুদীপ্ত রায়, মিহির গোস্বামীর জায়গায় সুদীপ্ত রায়, মিহির গোস্বামীর জায়গায় সুদীপ্ত রায়। 26শে জুলাই থেকে স্ট্যান্ডিং কমিটির বৈঠক, 26শে জুলাই থেকে স্ট্যান্ডিং কমিটির বৈঠক, 26শে জুলাই থেকে স্ট্যান্ডিং কমিটির বৈঠক। বিধানসভায় লেবার কমিটিতে মনোজ টিক্কার পরিবর্তে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু। বিট্টু, কি তথ্য উঠে আসছে? দেখো
সন্তু তোমাকে জানিয়ে রাখি যে 8টা কমিটি ছিল, যে 8টা কমিটি থেকে বিজেপি বিধায়করা মূলত তারা পদত্যাগ করেছিলেন। আজকে সেই 8টা কমিটিতে পুনরায় সেখানে ফিল আপ হয়েছে সেই জায়গাটা। আজকে যেই 41টা কমিটির চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক ছিল, যার মধ্যে থেকে 8 জন অনুপস্থিত ছিলেন যারা ইতিমধ্যে পদত্যাগ করেছেন। আমি তোমাকে নামগুলো জানিয়ে রাখি যে বিধানসভায় লেবার কমিটিতে মনস্টিজ্ঞার জায়গায় স্থান পেয়েছেন মদন মিত্র, মীর গোস্বামীর জায়গায় সুদীপ্ত রায়, আনন্দময় বর্মনের জায়গায় পেয়েছেন হুমায়ুন কবির, অশোক কীর্তনিয়ার পরিবর্তে পান্নালাল হালদার, কৃষ্ণা কল্যাণীর পরিবর্তে আব্দুল খালেদ মোল্লা, নিখিল রঞ্জন দের জায়গায় পেয়েছেন রুকমানুর রহমান, বিষ্ণু প্রসাদ শর্মার জায়গায় পেয়েছেন তপন দাস গুপ্ত। একদমই বিট্টু, এই তথ্য থেকে অবশ্যই আমাদের নজর থাকবে, কিন্তু এখন সময় একটা বিরতির পর ফিরে আসছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ফিরে বিরতির পর আমরা যখন অনুষ্ঠান করছি ভোট পরবর্তী হিংসা নিয়ে, তখন বারাসাত থেকে খবর আসছে উত্তর 24 পরগনা জেলার বারাসাত মহকুমায় দত্তপুর থানা এলাকার ঘটনা। বিজেপি তৃণমূল সংঘর্ষে উভয় পক্ষের মোট 4 জন জখম। হচ্ছে নাকি বাংলায়? আমি প্রথমে জিজ্ঞাসা করবো, তৃণমূল বিজেপি সংঘর্ষ বারাসাতে 4 জন জখম উভয় পক্ষের, কি বলবেন? তার কারণ হচ্ছে শুধু বিজেপি দাঁড়িয়ে মার খাবে, এটা তো চলতে পারে না, চলতে পারে না। হাইকোর্ট মানবে না, সিবিআই মানবে না, কোর্ট মানবে না, পুলিশ মানবে না, পুলিশ গুলো চলো শুধু আমাদের হতে পারে না। সুকান্ত খুব ছোট্ট করে জানার চেষ্টা করবো ঘটনা কি হয়েছে। হেরো মুখ্যমন্ত্রী, রাজ্যের কি হবে? আরে হেরো প্রধানমন্ত্রী, হেরো মুখ্যমন্ত্রী, নির্লজ্জ কুচর্চিত সবার অবস্থা। সুকান্ত কি হয়েছে ছোট্ট করে তথ্য তুলে ধরো। দেখো আরেকবার আমি আবার আসবার আলোচনায় আমরা গ্রাম পঞ্চায়েতের এই গ্রামে কিন্তু গতকাল দফায় দফায় সংঘর্ষ হয় এবং যে ভোট পরবর্তী সময় যারা বিজেপি ওখানে ছিলেন তারা তৃণমূলে চলে আসেন এবং সেই তৃণমূলের এক পক্ষের সঙ্গে আরেক পক্ষের কিন্তু পুরাতন তৃণমূলের কিন্তু সংঘর্ষ বাধে। যদিও বিজেপির দাবি, যে স্থানীয় বিজেপিদের দাবি যে এই যে যারা তৃণমূলে গিয়ে গন্ডগোল করেছে তারা বিজেপির নাম করে চালাচ্ছে, তারা কিন্তু বিজেপির কেউ নয়। অর্জুন সিং এর অর্থাৎ ব্যারাকপুর সংসদীয় যে সাংসদ তার বদনাম করবার জন্যই কিন্তু এটা করা হচ্ছে। এরা বিজেপির কেউ নয়, এরা তৃণমূলের সঙ্গেই তৃণমূলের গন্ডগোল হচ্ছে, এর সঙ্গে বিজেপির কোনো যোগাযোগ নেই। সন্তু, বেশ সুকান্ত, আপাতত তোমায় ধন্যবাদ। আজ বুক চিতিয়ে চোখে চোখ রেখে আমি সন্তু, আমি প্রশ্ন করলাম, সর্বোপরি যারা মার খাচ্ছেন, যাদের বাড়ি ভাঙছে, তারা বাঙালি, তারা এই রাজ্যের মানুষ, তারা এই দেশের মানুষ, তারা ভারতবাসী। যে বাংলায় জন্মগ্রহণ করেছে রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষচন্দ্রের বাংলা, মাতঙ্গিনী হাজরার বাংলা, সেই বাংলায় এই ঘটনা বারে বারে কেন হচ্ছে? কেন মার খাবেন সাধারণ মানুষরা? আজ প্রশ্ন তুললাম, প্রশ্ন ছুড়ে দিলাম, কিন্তু এরপর আমার সঙ্গে রয়েছেন অনির্বাণের অগ্নিবাণ নিয়ে অনির্বাণ।